মিস্টার টিচার সবাইকে আবার শুভেচ্ছা। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই থাকে, অর্থাৎ আপনি এসএসসি, এইচএসসি কিংবা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা অথবা যে কোনো জব, বিসিএস, ব্যাংক জব, সব ধরনের পরীক্ষাতে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন থাকবেই। যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন থাকেই, কোনো কোনো পরীক্ষাতে একাধিক প্রশ্ন থাকে কন্ডিশনাল থেকে, সুতরাং এই টপিকটা আসলে আমাদের ভুল করা যাবে না। এবং এটা একটা সহজ টপিক, অলরেডি অনেকে হয়তো আয়ত্ত করে ফেলেছেন, তারপরেও হয়তো দু একটা বিষয়ে বা দু একটা সেন্টেন্সে আপনাদের ভুল হতে পারে। তো যে সেন্টেন্সগুলো একটু ক্রিটিক্যাল, যে সেন্টেন্স প্যাটার্নগুলো পরীক্ষাতে একটু বেশি আসে, সেই সেন্টেন্সগুলোকে আমরা একটু বেশি আলোচনা করব বা ওই সেন্টেন্সগুলোকে একটু বেশি প্র্যাকটিস করব এই লেসনে। তো যাই হোক, কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ে আলোচনা শুরু করা যাক। কন্ডিশনাল সেন্টেন্স হলো মোট তিনটি, কেউ কেউ আবার 4 ভাগে বিভক্ত করেছে। তো যাই হোক, 3 ভাগে হোক বা 4 ভাগে, আমরা 3 ভাগে বিভক্ত করে দেখব। তো প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্সটা আছে সেটা নিয়ে এখন আলোচনা করি। ফার্স্ট কন্ডিশনাল নিয়মটা আমরা একটু দেখি। যদি সেন্টেন্সে ইফ যুক্ত অংশটা, আচ্ছা, অনেকেই যারা অলরেডি কন্ডিশনাল সেন্টেন্স পড়ে ফেলেছেন কিংবা আয়ত্ত করে ফেলেছেন, তাদেরকেও বলছি, এবং যারা নতুন একদম তাদের সবাইকে বলছি, খেয়াল করুন। বলছি আমি ইফ যুক্ত বাক্যাংশটা বা বাক্যাংশ বলি আমরা ইফ যুক্ত, অর্থাৎ ইফটা যে শুরুতে থাকবে সবসময় এমন কোনো কিন্তু কথা নেই। ইফ এর পরের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা এমনও হতে পারে যে ইফ এর অংশটা বা ইফ শব্দটা আমাদের সেন্টেন্সের মাঝখানে আছে, তাই আমি বলবো যে ইফ এর পরে যেই অংশটি থাকবে, বাক্যাংশটি থাকবে, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আমি আবারও বলি, ইফ এর পরের যে অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি যে অংশটি থাকবে সেটি কি হতে পারে? ভার্বের ওয়ানও হতে পারে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, আবার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তখন যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখনই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। সেটা একদম সিম্পল নিয়ম, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ইফ যুক্ত ইফ এর পরের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেহেতু সাবজেক্টের পরে ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বাই এস, তাহলে আমরা বুঝতে পারলাম যে সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা একটা एग्जांपल দেখি। एग्जांपलটা হলো ইফ আই ওয়ার্ক হার্ড। খেয়াল করে দেখুন, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক কোন টেন্সে আছে? যেহেতু ওয়ার্ক প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা সাবজেক্ট প্লাস প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করুন, ইফ এর পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকাতে আমরা পরের অংশটা কি করতে পারছি? ভার্বের ওয়ান অথবা ভার্বের এস বাই এস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা দিলাম। ইফ আই ওয়ার্ক হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম করি, আই গেট সিক, আমি অসুস্থ হয়ে পড়ি। আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে আমি কি হয়ে পড়ি? অসুস্থ হয়ে পড়ি। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা বুঝলাম যে ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। তাহলে ক্লিয়ার তো যে যদি ইফ এর পরের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ এর পরের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। এটাকে কেউ কেউ জিরো কন্ডিশনাল নামও দিয়েছে, অর্থাৎ এটাকে নাম দিয়েছে যে এটা জিরো কন্ডিশনাল। আমরা বলেছিলাম যে কেউ কেউ 4 ভাগে বিভক্ত করেছে, আবার কেউ কেউ 3 ভাগে বিভক্ত করেছে। যদি 3 ভাগে করি তাহলে আমরা প্রথম কন্ডিশনাল হিসেবে আমরা নিয়মগুলো করে ফেলবো, কিন্তু 4 ভাগে অনেকেই করেছে, এটাতে দ্বিধান্বিত হওয়ার কিছু নেই। অর্থাৎ আমি সবগুলাই পড়াচ্ছি, 3 ভাগে হোক 4 ভাগে হোক, আমি সবগুলাই এখানে আলোচনা করব। কেউ কেউ এই যে নিয়মটা আছে যে যদি ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে কেউ কেউ জিরো কন্ডিশনালও নাম দিয়েছে। তো যাই হোক, আমরা 1 নাম্বার কন্ডিশনারেই রাখি, অর্থাৎ প্রেজেন্ট ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকিটা কি হয়?
তো বাকিটা কি হতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। ওকে, এবার খেয়াল করি আরেকটা আছে, যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে কি শুধুই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না অন্য কিছু হতে পারে, আমরা সেটা দেখি। দেখুন পরের অংশটা সাবজেক্টের পরে মে, ক্যান, শ্যাল, উইল, মে, ক্যান, শ্যাল, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও হতে পারে। অর্থাৎ ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের এস বাই এস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মেও হতে পারে। আবার মডেল ভার্ব মে, ক্যান, শ্যাল, উইল, শ্যাল উইল অবশ্য ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, সুতরাং আমরা বলতে পারি হয় মে, ক্যান, শ্যাল, উইল হয়ে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মও হতে পারে। ঠিক আছে, এখন আমি এইভাবে লেখার একটা কারণ আছে। ঠিক আছে, যে অনেকেই লিখে ফেলে যে যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা ফিউচার ইনডিফিনিট হবে, এইভাবেও নিয়মটা লিখে ফেলে অনেকে। ঠিক আছে, যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা ফিউচার ইনডিফিনিট হবে, এইভাবেও লিখি। কিন্তু আমি এইভাবে লেখার একটা কারণ আছে, আমি কারণটা একটু পরে ব্যাখ্যা করছি। যখন আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল করব তখন এই বিষয়টা আমি ব্যাখ্যা করব, এবং কেন আমি আলাদা করে মে, ক্যান কে আলাদা করে ফিউচার ইনডিফিনিট টেন্সের সাথে নিয়ে আসছি সেটা আমি ব্যাখ্যা করব। এবং এটা একটা সুবিধা বা এটা একটা টেকনিক আছে মনে রাখার, এজন্য এটাকে আলাদা করা। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। আবার মে, ক্যান যুক্ত হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে। আবার ফিউচার ইনডিফিনিট হিসেবে শ্যাল, উইল বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে। তো এই হলো প্রথম কন্ডিশনাল সেন্টেন্সের রুলস গুলা। এবার আমি এক্সাম্পল দেখি, খেয়াল করে দেখেন। ইফ ইউ স্টাডি ওয়েল, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। খেয়াল করে দেখেন উইল মেক, উইল অক্সিলিয়ারি ভার্ব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, তুমি একটি ভালো রেজাল্ট করবে। তো এই হলো ফিউচার, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে, অথবা মডেল ভার্ব মে অথবা ক্যান বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে। তো এই হলো প্রথম কন্ডিশনালের ব্যাখ্যা এবং উদাহরণ। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই যে বি নিয়মটা আমি লিখেছি সেটা একটু মনে রাখতে হবে। সেটা যদি মনে রাখি তাহলে আমাদের বাকি যে দুই কন্ডিশনাল সেন্টেন্স আছে সেগুলো মনে রাখাটা সহজ হবে। এবং একটা প্যাটার্নে আমি নিয়ে আসছি, সেটা আমি একটু পরে বলছি। যে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, বাকি অংশটা সাবজেক্ট প্লাস মে, ক্যান, শ্যাল, উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করুন। ঠিক আছে, এটা তো হবেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো হবেই, এছাড়াও মে, ক্যান, শ্যাল, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা মনে রাখলে আমাদের বাকি দুটো মনে রাখাটা সহজ হবে। ধন্যবাদ। এই হলো আমাদের ফার্স্ট কন্ডিশনালের ব্যাখ্যা এবং এক্সারসাইজ।